করা হয়েছে, যার মধ্যে একজন নাবালক বলে জানা যাচ্ছে। আর সেই সময় যারা ঘটনাস্থলে ছিলেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী, তারা কি জানিয়েছিলেন, কি ঘটেছিল সেই সময় শোনাবো। ওকে যে ছুরি মারবে সেটা কেউ ভেবে উঠতে পারেনি ওই সন্ধ্যেবেলা অতজনের মাঝখানে, যখন ওটা মানে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড যে ওরকম করে মেরেছে। ততক্ষণ মানে আগেই লোকে এগিয়ে যাচ্ছিলো যে ওকে, তারপর যখন ওটা দেখেছে ছুরি মেরে তারপর সবাই ওখানে গিয়ে ওকে বাঁচানোরই চেষ্টা করেছে কোনো মতে, যে কোনোভাবে যেন মেয়েটাকে বাঁচিয়ে নেওয়া যায়। এবার স্বাভাবিক ওখানে যত ছেলেরা ছিল, ছেলেরা অ্যাগ্রেসিভ হয়ে ছেলেটাকে মারার জন্য এগিয়ে গেছে। তখন আমরা এগিয়েছিলাম যে মেয়েটাকে কোনো মতে যেন গাড়ি করে তুলে বের করার। এবার আমার আগে আরেকজন মহিলা ছিল, তিনি ওনাকে নিয়ে হসপিটালে যায় ক্যাবে করে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রণয়ের কাছে যাব। রণয়, মৃত্যু হয়েছে, গতকাল গুরুতর জখম হয়েছিলেন এই রফিয়া শাকিল, আজ এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে তার। ঠিক কি ঘটনা এর পিছনে, যার জেরে এভাবে হামলা হলো? ওই নাবালক এবং যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে বা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্তারা এখনো পর্যন্ত যেটুকুতে নিশ্চিত হতে পেরেছেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক জেরেই কিন্তু এই ঘটনা। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। গতকাল রাত্রিবেলা পুলিশের তরফে যে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 8:50 নাগাদ বাইপাস ধাবার কাছে এক তরুণীকে এলো পাতারিভাবে কোপাতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এক নাবালকের সঙ্গে ছিল আরও এক মহিলা এবং আরও এক যুবক। পরবর্তীকালে তদন্তে পুলিশ জানতে পারে যে মহিলা এবং যে যুবক ধরা পড়েছে ওই নাবালকের সঙ্গে, সেই নাবালকের মা হচ্ছে এই মহিলা এবং সেই যুবক নাবালকের কাজিন ব্রাদার। এই তিনজনকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। যেহেতু নাবালক 16 বছর, তাই তাকে পাকড়াও করা হয়েছে বলা যায় পুলিশের ভাষায়, বা বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই নাবালকের সঙ্গে ওই তরুণীর বাবার, অর্থাৎ ওই তরুণীর এই নাবালকের বাবার সঙ্গে ওই তরুণীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যে সম্পর্ক পরিবারের সদস্যরা জানতে পারেন এবং এই নিয়ে বিবাদ প্রত্যেকদিন লেগেই থাকতো। গতকাল তারা জানতে পারেন যে ওই নাবালক জানতে পারে যে তার বাবা আবারও ওই তরুণীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তার বাবা যে গাড়িতে করে যাচ্ছিল সেই গাড়ির লোকেশন ট্র্যাক করতে থাকে এই নাবালক, তার মা এবং তাদের এক দাদা এবং একজন গাড়ির চালক। তারা সেই গাড়ির পিছু নেয়, এরপর বাইপাস ধাবার কাছে গাড়িটাকে থামায় এবং সেখানে ওই তরুণীকে এলো পাতারিভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। সেই সময় যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা সেখানে ছিলেন, কার্যত হাড় হিম করা ঘটনা। অনেকে সেখানে ছুটে যান, কিন্তু কেউ বুঝে উঠতে পারেননি আচমকা ওই তরুণীকে কেউ এইভাবে মারতে পারে এত ভিড়ের মধ্যেও। এরপর পুলিশের একটি গাড়ি সেখানে পেট্রোলিং করতে থাকে, তাদেরকে তারা বিষয়টা জানান প্রত্যক্ষদর্শীরা। তারপর প্রগতি ময়দান থানায় খবর যায়। যে তরুণী বিষয়টা দেখেছেন এবং সেই তরুণী কিন্তু প্রগতি ময়দান থানায় রাত 3:30 নাগাদ যান অভিযোগ করতে। অভিযোগ দায়ের হয়। যেহেতু তখন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল, তখনও ওই তরুণী জীবিত ছিলেন, তাই খুনের চেষ্টার মামলা রুজু হয়েছিল। অর্থাৎ তরুণী মারা গেছেন, ভোরবেলা আজকে মৃত্যু হয়েছে। আদালতকে জানানো হবে বিষয়টা, সেক্ষেত্রে খুনের মামলা হবে। তবে খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া, সেটাও কিন্তু দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। আজকে সকালবেলা আমরা দেখলাম ঘটনাস্থলে পুলিশ কর্মীরা গিয়েছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, ওই তরুণীর মোবাইল ফোন। সেই মোবাইল ফোনের কল লিস্ট তারা ঘেটে দেখছেন যে গতকাল এই মোহাম্মদ ফারুক আনসারি, যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনার পর থেকে, যে ব্যক্তির সঙ্গে তিনি গিয়েছিলেন তার খোঁজে যেরকম তল্লাশি চলছে, তার সঙ্গে কি সম্পর্ক ছিল এই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গেও কিন্তু কথা বলছেন। রণা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই রফিয়া শাকিল, তার শাশুড়ির বক্তব্য আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলেছেন। কাল কখন বেরিয়েছিলেন উনি রাফিয়া? ওটা তো 7 বাজে, 7টার সময়। হ্যাঁ। কিছু বলে গেছিলেন? না, ওটা তো অফিস গিয়েছিল, ওটা নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। हाँ, 12 बजे रात में खबर मिला है। क्या क्या खबर मिला है कि वो हॉस्पिटल में एडमिट है, हालत सीरियस उसका है। ये खबर मिला हम लोग को। कहाँ छुरी लगा है ये सब तो नहीं मालूम हम लोग को।
রফিয়া শাকিলের শাশুড়ি, তার বক্তব্য আমরা শুভদীপ পেলাম। তিনি বলছেন যে তিনি এই ঘটনার বিষয়ে তেমন কিছুই জানেন না, রাত 12টার সময় তিনি খবর পাচ্ছেন। এই জায়গা থেকে আমি রনয়ের কাছে আবারও যাব। রনয়, রফিয়া শাকিলের পরিবার, তার শাশুড়ি, তিনি বলছেন যে তিনি এমন কিচ্ছু জানেন না, 12টার সময় তিনি খবর পেলেন। রফিয়া শাকিলের স্বামী, তার কোনো বক্তব্য বা পরিবারের অন্য সদস্যরা তাদের কোনো বক্তব্য? দেখো নীলাঞ্জনা, এই খুনের ঘটনার পেছনে একাধিক কারণ রয়েছে এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারী কর্তারা মনে করছেন। ওই নাবালক গতকাল যখন আটক হয় পুলিশের হাতে, ওই নাবালক পুলিশকে জানায় যে তার বাবার সঙ্গে এই তরুণীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তার জন্যই সে এই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কিন্তু এই কথাগুলো আদতে কতটা সত্য সেটা কিন্তু যাচাই করছেন তদন্তকারী কর্তারা। একই সঙ্গে ওই তরুণী যে গতকাল রাতে যেভাবে তাকে কোপানো হয়েছিল, তার শ্বশুর বাড়ির সঙ্গে এই তরুণীর সম্পর্ক কিরকম, তার বাড়িতে কে কে রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। এই তরুণীর সঙ্গে এই মোহাম্মদ, এই যে ব্যক্তি যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মোহাম্মদ ফারুক আনসারি, তার খোঁজে যেরকম তল্লাশি করছেন, তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও কিন্তু কথা বলছেন তদন্তকারী কর্তারা। শুধু কি বিবাহ বহির্ভূত সম্পর্ক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো মোটিভ রয়েছে এই খুনের পেছনে, সেটাও কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে তোলা হবে, তাদেরকে পিসিতে নেওয়া হবে, অর্থাৎ নিজেদের হেফাজতে নেওয়া হবে, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এবং গতকাল যে ঘটনা ঘটেছিল, এখন সবথেকে বড় প্রশ্ন বা সবথেকে যেটা যার উত্তর খুঁজছেন তদন্তকারী কর্তারা, যে মোহাম্মদ ফারুক আনসারি যে ঘটনার পর থেকে যে পলাতক, যার কোনো খোঁজ মিলছে না, সে কোথায় আত্মগোপন করে রয়েছে, তার খোঁজে যেরকম তল্লাশি শুরু হয়েছে, তেমনি তার পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। শুভদীপ, নীলাঞ্জনা। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বাইপাস ধাবা সংলগ্ন এম বাইপাসের এলাকা, যেখানে গতকাল এই ঘটনা ঘটে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সময় তাদের বক্তব্য শোনাবো আপনাদের। মার্ডার হয়েছে এরকম, ওই কালকে রাত 9টার দিকে হবে মনে হয়। এবার মানুষের মনে কি চলছে সেটা তো আমরা বুঝতে পারি না, নাহলে এরকম একটা জনবহুল এরিয়ায় যে কেউ এরকম ঘটনা ঘটাতে পারে এটা তো আমাদের আইডিয়ার বাইরে। আতঙ্কিত তো অবশ্যই, কারণ আমরা সবসময় আমাদের এটা ওয়ার্ক প্লেস, এখানে আসছি, এরকম ঘটনা হলে অবশ্যই আতঙ্কিত থাকবোই। কিন্তু হ্যাঁ, কোনোদিন এরকম হয়নি, আমরা যথেষ্ট সেফ বলেই ফিল করতাম জায়গাটাকে। কেউ কিছু ঘটিয়েছে সেটার জন্য পুরো জায়গাটাকে তো খারাপ বলতে পারবো না। এতদিন কোনোদিনই আমি এখানে 3 বছর আছি, কোনো অসুবিধাই হয়নি। আমরা শুনলাম স্থানীয় যারা সেখানে, তাদের মধ্যে একটা আতঙ্ক খুব স্বাভাবিকভাবেই, যে এরকম একটা জনবহুল এলাকা, এত লোকজনের যাতায়াত সেখানে, তার মধ্যে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটানো হলো, এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারা হলো। এরকম ঘটনার পর এলাকা একটা আতঙ্ক তো রয়েইছে। আজকের সকালের ছবিটা আমরা যদি একবার জানি, রনয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, খুব স্বাভাবিকভাবেই আতঙ্কের একটা পরিবেশ রয়েছে, জনবহুল এলাকায় এরকম একটা ঘটনা ঘটে গেল। আজকে সকাল থেকে কি ছবি ঘটনাস্থলের উঠে আসলো? দেখো, আজকে সকালে যখন আমরা বাইপাস ধাবার কাছে যাই, একটা থমথমে পরিবেশ। সেখানে যারা কাজ করেন, প্রত্যেক দিন বাড়ি থেকে আসেন, তারা বলছেন এর আগে তারা দেখেছেন যে বাইপাসে বড় বড় দুর্ঘটনা ঘটতে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু কোনো নাবালক, কোনো তরুণীকে এলোপাতাড়ি দিয়ে ধারালো অস্ত্র কোপাচ্ছে, কার্যত এই দৃশ্য এই প্রথমবার তারা দেখেছেন। তাও জনবহুল একটা এলাকা, বাইপাসের মতন একটা জায়গা। যদিও এই হাড় হিম করা ঘটনায় কেউ রুখে দাঁড়িয়েছেন, তার মধ্যে একজন তানিশা কর, অর্থাৎ ট্যাংরা এলাকায় যার বাড়ি, এই মুহূর্তে যার বাড়ির সামনে আমরা রয়েছি, অত্যন্ত সাহসী এক মহিলা, যিনি রুখে দাঁড়িয়েছিলেন, যিনি পুলিশের কাছেও বিষয়টা জানান, এবং তিনি এবং তার সঙ্গে আরও দুজন তারা এগিয়ে যান, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ ওই নাবালকের মা, তাদেরকে আটকে রাখেন। এরপর প্রগতি ময়দান থানার পুলিশ আসে, তারা পুলিশকে বিষয়টা জানান। শুধু তাই নয়, রাত 3:30 নাগাদ পুলিশের তরফে তাদের কাছে ফোন আসে। এরপর তিনি আবারও বাড়ি থেকে থানায় যান, লিখিত
লিখিত অভিযোগ করেন। এর আগে কার্যত আমরা দেখেছি শহরের বুকে যখন কোনো ঘটনা ঘটে কার্যত অনেককে দেখা গেছে পিছিয়ে আসতে বা দেখেও তারা না দেখার ভান করে বা কেউ কার্যত মুখ খুলতে চান না বা কেউ অভিযোগ করতে চান না। এরকম একজন মহিলা তানিশা কর যিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলছেন তিনি নিজেকে সেফ মনে করছেন না, কিন্তু কোথাও তার মনে প্রশ্ন জেগেছিল রুখে দাঁড়াতে হবে। সেই সময় তার যেটা মনে হয়েছিল সেটা তিনি রুখে দাঁড়িয়েছেন। কিন্তু এটাও তিনি বলছেন যে একটা জনবহুল সেখানে বহু মানুষ রয়েছে, আচমকা কেউ কোনো তরুণীকে এরকমভাবে কোপাতে পারবে সেটা কার্যত কেউ ভেবে উঠতে পারেননি। যখন তারা দেখেন যে একজন তরুণীকে কোপাচ্ছে বা কিভাবে মারছে এবং তার সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তারপরেই তারা এগিয়ে যান বেশ কয়েকজন, তার মধ্যে একজন এই তানিশা কর। যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, যে জায়গায় এই ঘটনা সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে গাড়ির মধ্যে যখন এই ব্যক্তির সঙ্গে ওই তরুণী যাচ্ছিল সেখানেও কোনো রকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই ব্যক্তি ঘটনার পর থেকে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মোহাম্মদ ফারুক আনসারি ঘটনার পর থেকে তিনি পলাতক, তার মোবাইল ফোন বন্ধ, কোথায় রয়েছে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পেছনে কি শুধু বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাও কিন্তু দেখা হচ্ছে। এবং অপর দিকে তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন এই তরুণীর সঙ্গে তার শ্বশুর বাড়ির সম্পর্ক কেমন ছিল। গতকাল রাতে তিনি যখন বেরিয়েছিলেন সেখানে কার সঙ্গে তার দেখা হয়েছে, ফোনে কার সঙ্গে কথা হয়েছে কিনা, ফোনে কোনো রকম কারোর সঙ্গে অশান্তি হয়েছে কিনা, পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। যদিও আজকে আদালতে তোলা হবে এই দুজনকে এবং নাবালক তাকে জুভেনাইল কোর্টে তোলা হবে, পুলিশ হেফাজতে নেবে তাদেরকে এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ রণয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।